ওস্তাদ আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি শিহাব হাসান নিয়ন আছি আপনাদের সাথে। আজকের বার হচ্ছে শুক্রবার এবং শুক্রবারে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ওস্তাদের সাথে শুক্রবার পালন করি, রাইট? সো ওস্তাদের সাথে শুক্রবারে আপনাদের সবাইকে স্বাগতম। দেখি আপনারা কে কে আছেন একটু কমেন্ট সেকশনে জানিতে থাকেন। মাত্র 16 জন জয়েন করছে। আজকে যদি 2000 মানুষ রিচ না করতে পারি, কিটো ভাইও চলে যাবে, আমিও চলে যাব, সত্য কথা, যদি 2000 মানুষ রিচ না করতে পারি। আচ্ছা, সো একদম শুরুতেই কিটো ভাইকে ইন্ট্রোডিউস করার আগে আমি ধন্যবাদ জানাইতে চাই গুডি ব্রোকে, যারা আমাকে এই ইন্টারভিউ সিরিজটা চালানোর ক্ষেত্রে সাহায্য করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের পেজে যান, তাদের টি শার্ট গুলা চেক করেন এবং তাদের টি শার্ট গুলি যদি ভালো লাগে তাহলে হচ্ছে নিয়ন 5 এই প্রোমো কোড দিয়ে এখনই 2-3টা টি শার্ট কিনে ফেলেন। অসংখ্য ধন্যবাদ গুডি ব্রোকে। আর এখন আর দেরি করবো না, কারণ আমি জানি আপনারা আমার চেহারা দেখতে চাইতেছেন না, আপনারা অন্য আরেকজন মানুষের চেহারা বেশি দেখতে চাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মাশরুর ইনাম, কিটো ভাই। কিটো ভাইয়ের একটু মনে হয় ল্যাগ করতেছে ইন্টারনেটটা। হ্যাঁ, শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। একটু ভাই আমার বোধহয় সমস্যা করতেছে। না না না, সমস্যা নাই, আমার নেটে বোধহয় প্রবলেম করতেছে একটু। ওকে ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বস। কি অবস্থা বস? কি ওয়ালাইকুম ওস্তাদ ভাই। কি আপনি আমাকে বস বললে তো হইবে না ভাই, আপনি একটা ওস্তাদ মানুষ। আপনি আমাদেরকে বলবেন যে আপনি বড় ভাই, সেক্ষেত্রে আপনি যদি আমাদের ওস্তাদ হন তাহলে তো আমরা আপনার কন্ট্রাক্টর। মামা এদিকে আসুক, আপনি আমাদের মামা বলতে পারেন, আপনি আমাদের ছোট ভাই গেদু, কন্ট্রাক্টর, অনেক অনেক ভাবে বলতে পারেন, অনেক জিনিস নিয়ে। যাই হোক ভাই, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের হিসাবে তো মাশরুইনা আমাদের সবাইকে ছাড়াই চলে গেছে, তো ওই হিসাবে বস ভাই মাশরুইনা আসল বস। না ভাই, এইভাবে বললেন না। কাহিনী হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশন আপনিও করেন, আমিও করি। ইভেন আপনার অনেক কন্টেন্ট দেখে আমি নিজে শেখার চেষ্টা করি। বেসিক্যালি মানুষ যেটা মনে করে যে এই প্ল্যাটফর্মটা আসলে বেসিক্যালি আমরা একজন একজনের কম্পিটিটর, বাট মানে তারা এই জিনিসটুকু জানে না যে বেসিক্যালি হইতে পারে এক একজনের পার্সোনাল ভিউজ পার্সপেক্টিভ এক একজনের এক এক রকম হয়, এটাই স্বাভাবিক। বাট প্রত্যেকেরই কিন্তু আলটিমেটলি জায়গাটা সেম, যে আমরা সবাই চাই যে একটা সুস্থ বিনোদনের মাধ্যমে মানুষজনকে এন্টারটেইন করা। সো ওই জায়গাটাতে আমরা সবাই এক লাইনে আছি সোফার। এখন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি বা আদৌ যারা মনে করেন আমরা কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে মনেই করে না ভাই, ঠিক আছে? অনেকে মনে করে আমরা বেলকা কি কইতেছি, আমরা আনফানি, লটস অফ থিংস। বাট যারা এটা মনে করে না সেটা তাদের বিষয়, বাট যারা মনে করে যে আমরা বানাইতেছি কিছু, সো আমরা কিন্তু সবাই একটা জায়গাতেই বাধা। সো দ্যাটস ইট ভাই। আমি আপনার থেকে ডিফারেন্ট কিছুই না, আমার ছাড়া এটা বলার কোনো মানেই হয় না ভাই। এটা আসলে মাশরুইনান হাম্বল অনেক একটা মানুষ। মাশরুইনান আমাকে হচ্ছে রিকোয়েস্ট করতে ওকে তুই করে বলতে, ঠিক আছে? কিন্তু যেহেতু লাইভে তো মানুষজন আমার আর তোমার সম্পর্ক বুঝবে না, পরে ভাবে যে এই যে ওস্তাদ মাশরুইনানকে তুই বলে বুঝাইছে যে মাশরুইনান ওর থেকে ছোট। সো আপনি করে সম্বোধন করব। মাশরুইনান, প্রথমেই যে প্রশ্ন সেটা হচ্ছে আপনি মিউজিক করেন, আপনি র্যান্টিং করেন, আপনি কমেডি স্কেচ করেন। আপনি একটু প্রথমে বলেন আপনি নিজেকে কি হিসাবে পরিচয় দিতে চান? আপনি কি নিজেকে এন্টারটেইনার হিসেবে পরিচয় দিতে চান, ইউটিউবার হিসেবে পরিচয় দিতে চান, মিউজিশিয়ান হিসেবে পরিচয় দিতে চান, কমেডিয়ান হিসেবে পরিচয় দিতে চান? আপনি এত কিছু করেন ভাই, মার্কেট কি রাখবেন না নাকি? পরিচয়টা কি আপনার সেটা বলেন। ভাই আই উড লাভ টু প্রেজেন্ট মাইসেলফ অ্যাজ অ্যান এন্টারটেইনার, বিকজ আপনি যখন এন্টারটেইন ওয়ার্ডটা ইউজ করেন, ইটস বেসিক্যালি বিনোদন। বিনোদনের মধ্যে গান আছে, বিনোদনের মধ্যে নাটক আছে, অভিনয় আছে, স্কেচ আছে, কমেডি আছে, সবকিছু এটা কভার করে। ইউটিউবিং জিনিসটা ইটস ডিজিটাল প্ল্যাটফর্ম ইটসেলফ। এটা হচ্ছে গিয়ে যে যারা এন্টারটেইনার তাদেরকে তাদের নিজেদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ইউটিউব করা হয়েছে, সো সেই সেন্সে ইউটিউবারও হয়। বাট আই উড লাভ টু সে মাইসেলফ অ্যাজ এন এন্টারটেইনার। আমি সবসময় আমার এন্টায়ার লাইফে এন্টারটেইন করে আসতে পছন্দ করছি মানুষজনকে, নট অনলি লাইক এ বিং এ কিটো ভাই। আমি আমার ফ্যামিলির মানুষ, আমার বন্ধু বান্ধব, যখনই পারছি ট্রাই করছি মানুষজনের সাথে এন্টারটেইন হইতে কথা বলার, বিকজ ওইটা আসলে সামনের মানুষটাকে হ্যাপি রাখতেছে, ইন দ্যাট সেন্স আমাকেও হ্যাপি রাখতেছে। সো ভাই ইটস এন্টারটেইনার, ওয়ান চয়েস। এন্টারটেইনার কিটো ভাইয়ের কাছে আমার একটা আছে, আবদার আছে এবং অভিযোগ আছে যে কিটো ভাই ইদানিং কালে কন্টেন্ট বানানো একটু কমায় দিচ্ছে। এটা কেন? আমি তো বুঝি না। আমি তো দেখতে চাই শুধু কিটো ভাইয়ের কন্টেন্ট, কিন্তু কিটো ভাই কন্টেন্ট কম বানাচ্ছে। এটার কারণটা কি? টায়ার্ড হয়ে গেছেন নাকি? একদমই না ভাই, টায়ার্ড হয়ে যায়নি। প্রথমত হচ্ছে গিয়ে যে মানুষের জীবনে বেশ কিছু স্ট্রাগলস চলে আসে, কখনো কখনো এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। যে যখন লকডাউনে, এখনো লকডাউনে, আমরা তো কথিত লকডাউনে আছি, বিকজ আমরা এখন ধরেই নিচ্ছি যে দেশে করোনা নাই। বাট যখন একদম পুরোপুরি বলতে গেলে যে অ্যাকচুয়ালি যে 7-8টা দিন বা ওই মাসটা যখন আমি লকডাউনে ছিলাম,
সেই মার্চের শুরু থেকে। তখন বেসিক্যালি দেখা গেছে যে একদমই অফুরান সময়, এখনো যে নাই তা না, ওই সময় ছিল, বাট ইভেনচুয়ালি তখন কন্টেন্টটা অনেক ফ্রিকোয়েন্টলি গেছে। এরপরে একটা জিনিস মনে হইলো যে হঠাৎ করে যদি এত বেশি ফ্রিকোয়েন্ট হয়ে যায়, মানুষ এমনও হইতে পারে সামটাইমস, কারণ মানুষের আসলে তো ওই যে মনোটোনাস একটা ব্যাপার থেকে যায়, যে একটা জিনিস বারবার দেখলে একটা মনোটোনাস ব্যাপার চলে আসতে পারে। এই জন্য চিন্তা করলাম যে একটু গ্যাপ দিয়ে কন্টেন্ট গুলা বানাই। ইভেন কন্টেন্ট প্ল্যান করাও ছিল, তো মাঝখানে আমাকে বেশ কিছু ভোগান্তিতে পড়তে হয়েছে, লাইক আমার নিজের ভার্সিটি খুলে গেল, অনলাইন ক্লাস নিয়ে একটু প্যারা হইলো, এক্সাম ছিল, নিজে একটু সিক ছিলাম, বাসার কিছু মানুষ সিক ছিল। সো এইসব জিনিসের কারণে দেখা গেছে যে মাঝখানে পারি নাই। সো আপনার আবার সামনে বেশ কিছু বিগ প্রজেক্ট আছে, যেমন ধরেন যে কিটো ভাইয়ের একটা নিজের প্ল্যাটফর্ম থেকে একটা ছোটখাটো ওয়েব সিরিজের মতো আসবে ইনশাল্লাহ খুব সুন। হোপফুলি আমরা এটা অক্টোবরে শুটিং শেষ করে ফেলবো। সো এরকম টুকটাক বেশ কিছু কাজের প্রজেক্ট লাইন আপ দাঁড় করানোর জন্য, যাতে এই জিনিসটা আরো সাস্টেইনেবল হয়। বিকজ আমার তো ভাই একটা চেষ্টা আছে আপনাদের দোয়ায়, যে আপনাদের দেখে শিখতেছি যে অ্যাটলিস্ট আমরা যে জিনিসটা ট্রাই করতেছি এটা সুস্থ বিনোদন দেওয়ার, অ্যাটলিস্ট যেটাই করি না কেন মানুষজনকে একটা প্রপার একটা এন্টারটেইন করা সেই আগের মতো করে, সেটা ট্রাই করতেছি। যারা বাংলাদেশে এর আগে ইউটিউবিং করছেন তাদেরটা দেখে 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 শিখতেছি কোন জায়গায় কার কোন জায়গায়, অনেকেরই অনেক লুপ হোলস ছিল, আমাদের কম বেশি সবারই ভুল হয়, আমারও হইতে পারে। সো ওই জিনিসগুলোকে বের করা, সো সবকিছু মিলায় ভাই একটু টাইম নিচ্ছিলাম, একটু ব্রেকের মতো পড়ে গেছিল মাঝখানে, বাট এখন আবার ট্রাই করতেছি যাতে ওই জিনিসটা আবার বারবার বারবার করে চলে আসে। এই তো। মাসুরিনান, আপনি একটা কথা বললেন যে রেগুলার কন্টেন্ট দিলে দেখা যায় যে অনেক সময় মোনোটোনাস হয়ে যায় এবং মানুষজন দেখা যায় যে আপনার চেহারা বেশি দেখে ফেলে। এটা কিন্তু বাংলাদেশ অন্যান্য জায়গায় ডিফারেন্ট। ধরেন যারা রেগুলার ইউটিউবার তারা কিন্তু রেগুলার চেহারা দেখায়, কিন্তু বাংলাদেশে কেন জানি রেগুলার কন্টেন্ট বানাইলে আপনাকে আকামিলা ভাবে মানুষ, যে কিরে ভাই ওর কি আর কোনো কন্টেন্ট কাজ নাই। এক্স্যাক্টলি ভাই। দেখেন, মানে আপনি যদি প্রফেশন হিসাবে নিতে চান কন্টেন্ট ক্রিয়েশনকে, তাহলে তো আপনার এটা থেকে প্রফিট জেনারেট করা লাগবে এবং সেটার জন্য তো রেগুলার আপনার কন্টেন্ট দিতে হবে, রাইট? সো বাংলাদেশের মানুষের যে এইটা একটা পারসেপশন সম্পর্কে একটু কিছু বলেন ভাই। বাংলাদেশের মানুষের এই পারসেপশনটা শুধু এটা না, আমি যদি আপনাকে একটু স্পেসিফিক্যালি বলি, যেমন আমরা যখন কোনো কন্টেন্ট বানাই, সে ফর ধরেন আপনার এই লাইফটাও কিন্তু গুডি বয়েজ এর একটা হচ্ছে গিয়ে স্পন্সর একটা লাইফ, হ্যাঁ, বা দে আর সাপোর্টিং ইউ, সাপোর্টেড বাই গুডি বয়েজ। এখন এই জিনিসগুলা কি যে আমরা ট্রাই করি সবসময় যে আমাদের সার্টেন, মানে আমরা যে এন্টারটেইন করব, ডেফিনেটলি এই সাপোজ এখন আমরা যে পড়াশোনা করতেছি বিকজ অফ একটা ভালো চাকরি করবো ইনশাল্লাহ ইন ফিউচার, একটা জবে ট্রাই করব। কেউই কিন্তু পড়াশোনা শুরুতে জানে না যে আমি ভবিষ্যতে গিয়ে কি হব। সবাই এটুকুই জানে যে পড়াশোনাটা শেষ করে এখান থেকে বের হয়ে আমি একটা ভালো কিছু করব, যেখান থেকে আমি আমার ফ্যামিলিটাকে লিড করতে পারি। তো সিমিলারলি মানুষ মনে করে যে আমরা যে এন্টারটেইন করা শুরু করি যখন মানুষজনকে, তারা মনে করে যে আমরা একেবারেই মনিটাইজেশন বা ইকোনমিক্স সাইডটা আমরা চিন্তাই করি না, আমরা এটা একদম স্কিপ করে আমরা কন্টেন্ট বানানো শুরু করি। বাট এটা আসলে একটা ভুল ধারণা। আমরা সবাই চেষ্টা করি যে আমরা যে এই জায়গাটাতে আসবো, আমরা যেমন মানুষজনকে বিনোদন দেওয়ার ট্রাই করবো, সেখান থেকে পাশাপাশি আমরা একটা আর্নিং সোর্স ক্রিয়েট করে নিব, সেইটারই একটা ফলস্বরূপ। এখন এই জিনিসটা আবার অনেকেই নিতে পারে না যে ভাই আমরা একটা বিনোদন পাওয়ার জন্য আসি, সেখানে আপনাদের স্পন্সর্ড কন্টেন্ট থাকে হ্যান ত্যান। এই ব্যাপারে আসলে আমার কোনো সে নাই, বিকজ এটা আসলে যার যার চয়েস। কিন্তু বিদেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফরেনার, ভাই দেখছেন কিনা জানি না, বাট আমি দেখছি, আমার সাথে আমার ফ্রেন্ড আছে শোভন, আমি আর ইয়েলো পটেটো, আমরা দুজনে বসে একদিন দেখতেছিলাম যে এক ইউটিউবার, ওর প্রায় মিলিয়ন ভিউজ মানুষজন দেখতেছে, এবং সে অ্যাকচুয়ালি মানে নিজের জন্য ডোনেশন চাচ্ছে যে আমি আপনার জন্য কন্টেন্ট বানাবো, ডোনেট ফর মি, ঠিক আছে, এবং পাবলিক অ্যাকচুয়ালি তাকে ডোনেট করতেছে। হ্যাঁ, ইউটিউবে তো এখন সুপার চ্যাটে ডোনেট করে, ডাইরেক্ট ডোনেট। ওইটা তো আপনার ধরেন যে সুপার চ্যাটে টাকা আসে বা কিছু স্টিকারে টাকা আসে, অনেক জায়গা থেকে টাকা আসে, বাট সে অ্যাকচুয়ালি ডিরেক্টলি বলতেছে যে এটা হচ্ছে আমার নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সো আপনারা চাইলে এখানে আমাকে ডোনেট করতে পারেন টু হেল্প মাইসেলফ টু মেক মাই প্ল্যাটফর্ম বিগার দ্যান বিফোর। সো এই জিনিসগুলা বাইরে যতটাই নর্মাল, বাংলাদেশে এই জিনিসগুলা আসলেই ততটাই সংকীর্ণ। এখন এটা সংকীর্ণ হওয়ার পিছনে কারণও আছে, কারণ বাংলাদেশে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম বা ইউটিউবিং এই জিনিসটা আসলে পরিচিত হয়েছে খুব বেশি দিন না। আর লজিক্যালি বললে যে বাংলাদেশে যারা আপনার এডুকেটিভ অডিয়েন্স, যারা মানে যারা শিক্ষিত অডিয়েন্স বলবো আমি, ঠিক আছে, যারা এই বিষয় সম্পর্কে জানে, তাদের এই বিষয় সম্পর্কে খুব একটা কমপ্লেন নাই, বিকজ এই জিনিসটা নর্মালি না, তারা জানে যে জিনিসটা হরর হয়। বাট বাংলাদেশে এই যে আমাদের মেজর অডিয়েন্সটা কিন্তু, ম্যাস অডিয়েন্সটা কিন্তু আসলে সাধারণ মানুষ, তারা এই জিনিসের এত প্যাচগোজ এত কমপ্লেক্স জিনিস বোঝেও না, তারা জাস্ট দেখার জন্যই দেখে। সো আমি তাদের এটা দোষ বলবো না, বাট আমাদের জানার সমস্যা আছে বা আমাদের জানায় ঘাটতি আছে। উই হ্যাভ টু নো মোর অ্যান্ড মোর। দ্যাটস ইট ভাই। রাইট।
আমরা অনেক সিরিয়াস কথাবার্তা বলে ফেলতেছি, আমরা একটু কিটো ভাই সম্পর্কে মজার দুই একটা ইনফরমেশন বাইর করার চেষ্টা করি। কিটো ভাইয়ের একদম বাচ্চাকাল সম্পর্কে আমার একটা কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন, এইটার উত্তর দিতেই হবে, বলা যাবে না যে ভাই এই কোয়েশ্চেন উত্তর দিব না। আপনার প্রথম ক্রাশ কোন ক্লাসে আর প্রথম প্রেম কোন ক্লাসে? ক্লাস 3 তে ভাই। এটা তো কি এর বাচ্চার কি আছে ভাই? ক্লাস 3 তে থাকতে প্রথম ক্রাশ খাইছি ভাই। যে ক্রাশের বাসা আমার বাসার পাশে ভাই। পুকুরে গোসল করতে গেলে তাকাই থাকতাম কখন আসবে বারান্দায়, আহারে। সেইটা ভাই, সেটা একটা অন্য ধরনের ফিলিংস যে দেখবো এটা আকাশের ঈদের চাঁদ দেখার মতো একটা বিষয় ভাই। এই দেখতে যাই একবার সে মাইয়ের বাপের যে দৌড়ানি খাইছি, আহারে আল্লাহ। যাই হোক, সেটা না দিকে না গাই ভাই, এটা হিডেন স্টোরি। আচ্ছা আচ্ছা, আর প্রথম প্রেম কোন ক্লাসে? প্রথম, আচ্ছা, এটা হয়েছে ভাই ক্লাস 9 থেকে 10 শেষ করার পরে, ম্যাট্রিক পরীক্ষার পরে 2014 এ। আচ্ছা আচ্ছা, 2014। কাহিনী জিজ্ঞেস করবো না, কারণ কাহিনী বললে অনেক বড় হয়ে যাবে এবং পার্সোনাল হয়ে যাবে ব্যাপারটা আসলে। কাহিনী অনেক অনেক ভাই, ওদিকে আর না যাই। কিটো ভাইকে উল্টা গান শুনায় দিছিল মেয়ে, এটাও তো হইতে পারে। সো এগুলি তবে ভাই একটা জিনিস বলি, কিটো ভাইয়ের গিটার শেখার একটা মেইন রিজন ছিল তার ফার্স্ট প্রেম। ঠিক আছে, অনেক খাইতে গুইটা গিটার শিখতে গেছিলাম। এবং এখন তার সাথে কন্ট্যাক্ট হয় নাকি? এখন সে বলে নাকি যে হ্যাঁ কি এত ফেমাস হয়ে গেলা, কেমনে কি? এখন তার সাথে এখন আর কন্ট্যাক্ট হয় না, বাট মাঝখানে হয়েছিল। আমার ভাই মোটামুটি সবার সাথে খুব সুন্দর সম্পর্ক ভালো রাখতে আমি চেষ্টা করি, সো রাখি আর কি। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, কিটো ভাইকে আর এমবারেস করবো না। কিটো ভাইয়ের একটা প্রশ্ন আছে আমার, যে আমরা যারা কমেডিয়ান অথবা এন্টারটেইনার হই, তাদের সম্পর্কে একটা পারসেপশন থাকে তারা ছোটবেলা থেকেই ফানি কিড মানে ছিল কিনা। সো আপনি কি ছোটবেলা থেকে ক্লাস ক্লাউন ছিলেন কিনা, মানে ছোটবেলা থেকেই সবাইকে হাসাইতে টাসাইতেন নাকি? হ্যাঁ, এটা আমি সবসময় ট্রাই করতাম। আমি বেসিক্যালি আমার কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা অনেকে বলেন যে আপনার মধ্যে মোশাররফ করিমকে দেখতে পাই, যেহেতু মোশাররফ করিম ভাইয়া বরিশালের, উনি বরিশাল থেকেই একজন অ্যাক্টর উঠেছেন। তো ওনার কন্টেন্ট দেখা হইতো, উনি যখন বরিশালের ভাষায় বরিশালটাকে যেভাবে রিপ্রেজেন্ট করতো, ওনার অঙ্গভঙ্গি, কথা বলার ধরন, জিনিসগুলো পছন্দ করতাম। এন্ড সেখানে আর একটা জিনিস মানুষজন বলে যে বাইবোর্ন বরিশালীদের হিউমার লেভেল অনেক বেশি, যে এরা এমনিতেই মানে কথা বললেই মনে হয় যেন হাসি। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে যে দেখা গেছে যে এটা একটা স্ট্রং পয়েন্ট ছিল। সো আমি ছোটবেলা থেকেই ট্রাই করতাম বাসার, ওই যে বললাম যে আমার সামনে মানুষটারে হাসতে দেখলে আমার নিজের ভালো লাগতো। সো আমি ট্রাই করতাম বাসায় যে লাইক একটু বাসা মানুষজনদেরকে এন্টারটেইন করি। বাট বিং কিটো ভাই হওয়ার আগেও দেখা গেছে আমি যে নর্মালি আমার ভার্সিটি ফ্রেন্ডদের সাথে মিশতাম, দেখা যেত ক্লাসের মধ্যেই ওই যে আপনি হয়তো চিনবেন, আমাদের একজন ফ্যাকাল্টি আছেন সম্মানিত ইয়াসিন শাফি স্যার, আপনি চিনতে পারেন। ইয়াসিন সাফি স্যার, ওনার ক্লাসে যখন থাকতাম স্যারের সাথে প্রায় দুষ্টামি করতাম। স্যার আমাকে বকাও দিতেন আবার স্নেহ করতেন। সো ক্লাসের মধ্যে একটু মজা করা, মানে আমার ক্যারেক্টারটা ছিল এরকম যে যখন সবকিছু বোরিং হয়ে যাবে তখন আমি একটা বোমের মতো কিছুটা ফালাবো যেটা শুনে মানুষ হাসবে। সো এই জিনিসটা আমার সবসময় ট্রাই ছিল যে ইয়েস, আই ট্রাই টু এন্টারটেইন পিপল। সো ইয়া ভাই। তো কিটো ভাই, আমার মাসুরি না, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার একটা ভিডিও ছিল এটা নিয়ে যে ভাই খাওয়া দাওয়া কমাইতে পারবো না, মোটা তো মোটা, খাওয়া দাওয়া কমাইতে পারবো না করে ভাবে। আপনি কোনোদিন বডি শেমিং এর শিকার? আপনাকে কেউ কোনোদিন মোটকা বলে ডাকে? বডি শেমিং এর শিকার কি ভাই? যদি সত্যি কথা বলি, আমার ক্লাসে আমার বন্ধু বান্ধবরা আমার ডাকে এই মোটা, এদিকে আয়। এখন এটা আমি বডি শেমিং হিসেবে নেই না, যে ওরা আমার মোটা ডাকে বিকজ ওরা আমার ভালোবাসে, মোটা ডাকে বিকজ আমার আদর করতে ইচ্ছা করে। বাট হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে যে বেশ কিছু লাইক ফ্রেন্ড সার্কেল বলেন বা যখন ছোট ছিলাম, কিছু কিছু ফ্রেন্ডদের মধ্যে মনে হইতো যে দে আর লাইক ট্রিটিং মি সামথিং লাইক যে হ্যাঁ আমি একটু ফ্যাট, শরীর ভারী, সো হ্যাঁ তোর এটা হওয়া উচিত না, বেশি মোটা দেখাইতেছে, ভাল লাগতেছে না, পাঞ্জাবিটাতে মানাইতেছে না, এই শার্টে মানায় না, ওইটা মানায় না। সো এরকম কিছু বলতো, আমি জিনিসগুলো ভাই গায়ে লাগাইতাম না। কখন আর কিসের কি ভাই, আইস বাদে কাইল মরে যাবো, কোনো গ্যারান্টি আছে? মোটা আর চিকন দিয়ে কি করবো? সো ইয়া ভাই, এটা নিয়ে আমার হয়েছি, শিকার হয়েছি, বাট কখনো গায়ে লাগাই না ওইভাবে, মানে আমি কেয়ার করি না এই জিনিসটা। আচ্ছা, গ্রেট। যারা দেখতেছেন, এখনো আমাদের সাথে প্রায় 700 জনের মতো মানুষ আছে, যারা দেখতেছেন এখনই লাইভটা শেয়ার করে ফেলেন। আপনারা কিটো ভাই যে কোনো প্রশ্ন করতে পারবেন কিন্তু, এবং কিটো ভাই ওইটার অ্যান্সার দেওয়া লাগবে, এবং যেই দুইজন বেস্ট কোয়েশ্চেন করবেন তাদের কাছে
যাবে গুডি ব্রোর পক্ষ থেকে গিফট, যে গুডি ব্রোর পেজটা আপনাদেরকে ভিজিট করতে বলছি, তাদের যদি টি শার্ট ভালো লাগে তাহলে কিনে ফেলেন, নিয়ন 5 এই প্রোমো কোডটা ইউজ করতে পারেন। কিটো ভাই, আপনার কাছে এরপরের হ্যাঁ, প্রশ্ন সেটা হচ্ছে যে জি এই যে আপনি পরিচিত হইলেন, ফেমাস হইলেন, আপনার কন্টেন্ট ক্রিয়েশন প্রসেসটা সম্পর্কে একটু জানতে চাই। ধরেন স্পেসিফিক, এটা তো অনেক ব্রড কোয়েশ্চেন হয়ে যায়, স্পেসিফিক করি। ধরেন এ গেদু এই গানটা যখন আপনি হ্যাঁ। লিখলেন, এই গানটা লিখার থট কোথা থেকে আসছে, এটা কিভাবে আপনি প্রসেস করছেন, কিভাবে মিউজিক করছেন, সেটা সম্পর্কে যদি আচ্ছা, বলেন। এটা যদি বলি ভাই, জিনিসটা হচ্ছে গিয়ে যে আমি আপনার হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনটা যে কখন এরকম ধুপ করে হয়ে যাবে, এই জিনিসটা আমি নিজেও বুঝি নাই। লাইক ধরেন আপনি নিয়ন ভাই, আপনি যখন ভিডিও বানান, আপনি যেমন অ্যামং আস নিয়ে বানাইছেন, তার আগে ফুটবল নিয়ে বানাইছেন, যখন যেটা মনে হয়েছে প্রয়োজন যে আপনার মুখে এটা নিয়ে কিছু বলা উচিত, আপনি বানায় ফেলছেন, আপনার মনে যা আসছে আপনি তাই বলছেন। সো থিং ইজ, আমার শুরুটা এরকম করেই ছিল, কিটো ডায়েট নিয়ে আমার যা মন চাইছে আমি বলছি। আমি আউলা ঝাউলা, আমি ওইটার মধ্যে নিজেকে আর্টিস্ট হিসেবে দেখতে পাই, আমি ওইটা নিয়ে কথা বলছি। সো বেসিক্যালি র্যান্ডম কথা বলা বা স্কেচ ভিডিও বা মানে জাস্ট নর্মালি কথা বলে একটা ভিডিও বানানো, এই জিনিসটা। বাট যখন এগেদুর বিষয়টা যখন ফ্লারিশ হয়েছে, আমার না অ্যাকচুয়ালি মাথায়ও ছিল না যে জিনিসটা আপনার এতখানি হাইপের দিকে যাবে। কিন্তু কেন গেছে, আমি যদি এই ব্যাপারটা বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমি এই এগেদু গানটার গাওয়ার আগে বেশ কিছুদিন 2-3টা আমি বরিশালের ভাষায় ট্রান্সলেট করে হচ্ছে গিয়ে আপনার মানে ট্রান্সফর্ম করে হচ্ছে আমি বেলা বোস, তারপর সুইটি, এই গানগুলো হচ্ছে গিয়ে আমি করেছিলাম। হ্যাঁ, ভাই হয়তো শুনছেন। সো এই গানগুলা বেশ হাইপ পাইছে, মানুষজন বেশ পছন্দ করছে, বিকজ তারা কখনো এইভাবে এই ফ্লেভারে জিনিসটা পায় নাই। সো তখন আমার হঠাৎ করে মনে হইলো যে মানে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা ব্যাপারটা কি, যেমন আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে যে কোনো কাজ আমি কাজের মধ্যে ঢুকে শিখতে পছন্দ করি। লাইক আপনাকে একটা গ্রাফিক্স ডিজাইন করতে দেওয়া হয়েছে যে না, এই লোগোটা বানাও, এখন আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন হাউ টু মেক এ লোগো, এইভাবে করে করে শেখার থেকে বেটার আমি একটা লোগো নিয়ে কাজ করতে বসি, যখন যেটা পাবো না ওইটা ইন্ডিভিজুয়ালি ধরে সার্চ দেয়া। সো আমি এই প্রসেসটা আমার রিয়েল লাইফেও অ্যাপ্লাই করছি, যে আসলে শিখতে শিখতে গিয়ে শেখা আরো। সো আমি যখন এগেদু গানটা লিখতে বসে, আমার তখন মাথায় খেললো যে আমার যেহেতু বরিশালের ভাষায় গানগুলো পপুলার হচ্ছে, আর এইভাবে নর্মালি কথা তো সবাই বলতেছে যে লাইক হচ্ছে গিয়ে আপনার কি বলবো, আপনার ধরেন যে মানুষ বলতেছে যে করোনা আসতেছে, মাস্ক পরো, বাইরে যায়ও না, ঘোরাফেরা করো না, এই কথাটা র্যান্ডমলি সবাই বলতেছে। তো কি এমন হইতে পারে যে জিনিসটা মানুষজনকে অ্যাওয়ার করবে, পাশাপাশি হচ্ছে মানুষজনকে একটা মেসেজের সাথে সাথে মানুষজনকে এন্টারটেইনও করবে। সো অ্যাজ ইন আমার কাজটা হচ্ছে এন্টারটেইন করা, মানুষজনকে হাসানো, প্লাস মানুষজনকে মোটিভেট করার একটা চেষ্টা বা ইন্সপায়ার করা বা একটা মেসেজ দেওয়ার চেষ্টা। সো এই জায়গাটা থেকে আমি যখন চিন্তা করলাম যে যখন আমার একটা কন্টেন্ট বানাইতেই হবে, সো তাহলে কেন আমি একটা গান কেন বানাবো না। তখন গান বানাইতে গিয়ে চিন্তা হইলো যে আমি তো আসলে মানুষজনের গান, আমারই একটা ফ্রেন্ড আছে, ও খুব ভালো গান গায়, আনান। সো আনান আমাকে বললো যে দোস্ত, তুই এইভাবে আসলে আরেকজনের গানকে ট্রান্সফর্ম না করে বেটার তুই নিজের মতো করে একটা গান লিখ, আমার মনে হয় এটা অনেক ভালো যাবে। সো আমি ওর কথাটা মাথায় রাখলাম যে হ্যাঁ, এইভাবে করে গেলে হয়তো বা হইতে পারে। সো এইভাবে করে আগানো, যে প্রথমে হচ্ছে গিয়ে যে আসলে মানুষজন কোন জিনিসটাতে ডিফারেন্ট ফ্লেভার পাবে এটা চুজ করা, সমসাময়িক কোন বিষয়টা নিয়ে এখন কথাবার্তা চলতেছে এই জিনিসটাকে কন্টেন্টে রাখা। যেমন আপনি গত পরশু দিনে আপনি বোধহয় অ্যামং আস এর ভিডিওটা আপলোড করছেন, 2 দিন আগে, আমি নিজে দেখছি। এটা নিয়ে আপলোড করার সিম্পল একটা রিজন যে আমাদের এখন এই মুহূর্তে ফেসবুকে এটা একটা পপুলার হাইপ গেম, সো আমি এটা নিয়ে কথা বলবো। সো এখন ওইটাকে যে যার মতো করে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারে। আপনি আপনার মতো করে স্কেচ করে বলছেন, ওইভাবেও করা যেতে পারে। আবার এই যে করোনার মধ্যে মানুষজনের বোকামি বা মানুষজনের অসচেতনতা, হ্যাঁ, যে মানুষজন নিজের ইচ্ছা মতো যা মন চায় তাই করতেছে, নিজের ইচ্ছা মতো সবকিছু মানে আমি আপনাকে যেটা কি বলে অ্যাজিউম করে নিচ্ছে। সো এই জিনিসগুলো আসলে আমরা ফানি ওয়েতেও বলতে পারি। সো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাইলে একটা কাজ করা যাক, যেহেতু আমার নিজের কোনো গান নেই, সো লেটস মেক এ সং। ট্রাস্ট মি ভাই, গানটা মাত্র 15 মিনিটে লেখা। মানে আমি যখন গানটা চিন্তা করতেছি আমি কি করব, তখন আমি আমার ইউকুলেলেতে আমার জাস্ট 4টা কর্ড আমি খুব ইজিলি বাজাইতে পারতাম, সি মেজর, জি মেজর, এ মাইনর, এফ মেজর, 4টা কর্ড, খুব ইজি একটা কর্ড। সো আমি এই কর্ড ধরে ধরে আমি জাস্ট যখন টিউনটা বাজাচ্ছি, আমার মুখের মধ্যে প্রথম লাইনটাই আসছে ও গে দু। সো এই জিনিসটা যখন আসছে, এর পরের লাইনগুলো অটোমেটিক্যালি চলে আসছে, সমস্যা কি। সো মানে এইভাবে করে আসা, যে আসলে এই এমন না যে এই গানটা আমি খুব অনেকদিন ধরে চিন্তা করতেছি। সো আমি ওই ছন্দে ছন্দে মিলাইছি যে আসলে কি কি জিনিস হচ্ছে, কোন কোন জিনিস রাখা দরকার, কোন কোন জিনিস শুনলে মানুষ এন্টারটেইন ফিল করবে। আমি চাইলে জিনিসটা অনেক আপনার নর্মালি বানাতে পারতাম, ঠিক আছে, যে লাইক হচ্ছে যে এখানে আপনার কোনো ধরনের কোনো ভালগারনেস থাকবে না, কোনো ধরনের আপনার হচ্ছে কোনো ধরনের
হোয়াটসে এখানে হচ্ছে কোনো ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। সো এই জিনিসগুলা হচ্ছে কি আপনার চিন্তা করার মতো এত টাইম, আমি জাস্ট চিন্তা করছি যে একটা জিনিস যেটা মানুষকে এন্টারটেইন করবে, জাস্ট ছেড়ে দাও। বাট হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখছি যে এমন কিছু না বলা যেটা হয়তো বা আমার সিচুয়েশনের এগেনস্টে চলে যায় বা এটা আমার প্রতিকূলতার একটা কারণ হয়ে দাঁড়ায়। সো এই জিনিসটা মাথায় রেখে একটা একটা কিছু বানানো। সো বেসিক্যালি এভাবেই কন্টেন্ট গুলো আমি বানাই, এভাবেই চিন্তা করি সমসাময়িক বিষয় কি আছে, বা কখনো কখনো সমসাময়িক বিষয়ে মানে যে জিনিস মানুষকে জানানো দরকার, বিকজ আমি কন্টেন্ট ক্রিয়েট করে ট্রাই করছি যে একই সাথে এন্টারটেনমেন্ট থাকবে, পাশাপাশি একটা মেসেজ থাকবে, সেটা দেওয়ার সবসময় একটা চেষ্টা করছি যে না এখানে এটা না থেকে এটা থাকা উচিত। হ্যাঁ, আবার কখনো কখনো হয়তো বা হুদাই এন্টারটেইন করার চেষ্টা করছি, বিকজ অনেক কিছুই আছে যেখান থেকে হয়তো বা মজার কিছু নেই, বাট অনেক কিছু আমাদের দেখা সামনে চোখের সামনেই থাকে, বাট আমরা হয়তো বাই এনি চান্স স্কিপ করে যাই। তো ওই জিনিসগুলো নিয়ে আমাদের বলা, আমাদের এগুলো আপনি নিজেও করেন, আপনি নিজেও জানেন, জাস্ট অডিয়েন্সের জন্য বলা, যারা হয়তো বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বানাতে চায় বা কিভাবে প্রসেসটা করতে পারে আর কি, এই তো। ট্রু। আমার কাছে মনে হয় যে ওই গানটার সবচেয়ে বড় মানে যে জায়গাটা ছিল, আমার আমার মনে আছে যে এর 1 সপ্তাহ অথবা 10 দিন আগেই আমি আপনার নাম প্রথমবারের মতো শুনি যে এরকম কিটো ভাই নামের একজন আছে যে খুব ভালো কন্টেন্ট বানাচ্ছে। তো আমি ওই গানটা বের হওয়ার পর আমি আমার আমার মনে আছে যে আমি মানে 10-15 দিন, এটা কিন্তু হয় হেলদি কম্পিটিশন যখন থাকে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কিন্তু একজন একজনের কন্টেন্ট দেখে পজিটিভ এনভিটা ফিল করি যে ও পারলাম আমি কেন পারলাম না এরকম। এবং আমার কাছে মনে আছে যে আমি প্রায় 1-1.5 মাস 2 মাস ধরে ভাবতেছিলাম যে মানে কিভাবে একজন ইকুয়ালি ফানি এট দ্য সেম টাইম এটা এডুকেশনাল এট দ্য সেম টাইম ইট সাউন্ড সো গুড, এত চমৎকার একটা কন্টেন্ট, মানে এটা এটা তো আমি কোনোদিন বানাইতে পারবো না। এবং আমার কাছে মনে হয় যে আমার মনে হয় আনিসুল স্যারও ইভেন ওইটা শেয়ার করেছিল এবং ওয়ান্ডারফুল, মানে ওইটা আমার কাছে মনে হয় ওই সময়ে ওই জিনিসটা অনেক বেশি দরকার ছিল। আচ্ছা যাই হোক, এই জায়গা থেকেই আপনার এখন প্রায় 6.5 লাখের অনেক 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 মানে আপনার হচ্ছে অনেক অনেক রকমের। জি ভাই, জি আমি আমি যেটা বলতে চাচ্ছি যে ওইখান থেকে একটা বড় ইন্সপিরেশন পাওয়া যায়, আনিসুল হক স্যার শেয়ার করেছেন, মানে বিশেষ করে অনেক অনেক মানে জ্ঞানী মানুষজন বা যাদেরকে আমরা দেখা যায় যে বর্তমান এই সময় বা আমাদের প্রজন্মের কাছে অনেকের কাছে অনেকের রোল মডেল, বা বলতে পারেন যে যারা সোশ্যাল মিডিয়া আইকন, এরকম বেশ কিছু মানুষের কাছ থেকে আমি জিনিসটার অ্যাপ্রিসিয়েশন পাইছি যেটা আমি নিজে কখনো এক্সপেক্টও করিনি। মানে সত্যি কথা কি ভাই, আপনি যখন কোনো কন্টেন্ট বানাবেন, আমরা কখনো না ওই এক্সপেকটেশন রেখে বানাই না যে আসলে জিনিসটা কোথায় গিয়ে যাবে বা কোথায় গিয়ে দাঁড়াবে। খালি এতটুকু এতটুকু যে মাথায় রাখি যে ভাই আর যাই করি কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সির মধ্যে পড়া যাইবে না, জীবন একটুখানি মানুষের হাতে আডে মাডে পিডা খেয়ে মরে গেলে শেষ। আপনি এটা এটা এগ্রি করবেন আমার সাথে, মাঝে মাঝে ইভেন কন্টেন্ট এত শেয়ার হলে নিজের কাছেই মনে হয় যে কি রে ভাই, এটা কি আসলেই জোস নাকি মানুষজন ভুল বুঝে। এটা তো আমি এত কিছু চিন্তা করি বানাই না, এটা এত শেয়ার কেমনে পাইলু। বাট ট্রাস্ট মি, আমি ওগেদু গানটা যখন বানাইছি আই নেভার থট যে মাই লাইফ উইল চেঞ্জ ইন দিস ওয়ে। মানে মানুষ একজন কমেন্ট করছে যে কিটো ভাইয়ের সব থেকে আনন্দের মুহূর্ত কোনটা। আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে আমি যখন আমার মাকে আমি প্রথমবারের মতো নিজের আয় দিয়ে মাকে একটা ফোন কিনে দিতে পারছি। এটা হচ্ছে গিয়ে সব থেকে আনন্দের মুহূর্ত কিটো ভাই হওয়ার পরে। বাট অ্যাকচুয়ালি অন আদার সেন্স, যখন আমি দেখতেছি যে আমার একটা গান যেটা আমি হয়তো এতখানি এক্সপেকটেশন রাখিই নাই, বিকজ স্বাভাবিক এদেশে মানুষের টেস্ট এক একজনের এক এক রকম, এক এক সময় এক এক ভাবে চেঞ্জ হয়। সো আমার কন্টেন্টটা এত বেশি শেয়ার হবে, আই লিটারালি নেভার থট ভাই যে এইভাবে হয়ে যাবে, বাট হইছে, দ্যাটস অ্যামেজিং। ট্রু ট্রু ট্রু। এখন আমরা প্রচুর আপনার পপুলারিটি নিয়ে কথাবার্তা বললাম। এখন যে কোনো মানুষ যখন পপুলার হয়, এখন একজন মানুষ যখন 6.5 লাখ যার ফলোয়ার, তার হেইটারও থাকবে, এটা খুব স্বাভাবিক, কারণ সবাই তার ভালো লাগে। আমার কাছে মনে হয় যে কমেডি যারা করে তাদের হেইটার থাকার পরিমাণ আরো বেশি এই কারণে, কারণ একই সাথে 6.5 লাখ মানুষের কাছে একটা জিনিস ধরেন এগেদু এই গানটা হচ্ছে 3.9 মিলিয়ন ভিউজ, সো প্রায় 40 লাখ মানুষের কাছে একটা জিনিস ভালো লাগছে, এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস, মানে এটা কিন্তু এমনিতে হওয়ার কথা না। তো যারা হচ্ছে কিটো ভাই সম্পর্কে এই ধরনের কমেন্ট করে, ধরেন কমেডি কিং অথবা জাস্ট বিকজ বরিশাইল্লা ভাষায় কথা বলতেছে দেখে মানুষ, এই কমেন্ট গুলিকে আপনি কিভাবে পারসিভ করেন এবং এই কমেন্ট গুলির এগেইনস্টে আপনি কি বলতে চান? এই যে হেটাররা বিনা কারণে প্যারা দিচ্ছে যে এ কেন এত কমেডি বুঝে না। ভাই একটা জিনিস কি আপনার আমাকে এই মিম গুলো মানে অনেক গ্রুপে অনেক মিমস হয়, অনেকেই দেখতে পারে না, অনেকে মনে করে যে আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানাই দেখে আমি জিনিসটা আপনার হচ্ছে গিয়ে লাইক আমি আঞ্চলিক আঞ্চলিক ভাষায়, মানে একজন বলছে যে আমি বরিশালের ভাষায় কথা বলছি তুই হাসস না কেন, কিংবা হচ্ছে গিয়ে যে আপনার
কি বলবো, লাইক হচ্ছে ওই যে কমেডি কিং বা হুম, হুম, দেখছি একটা মিম বানাইছে এরকম যে মানে নেম ওয়ান আনফানি কন্টেন্ট ক্রিয়েটর ইন বাংলাদেশ, ঠিক আছে, যাকে টিভিতে দেখা যায়, মিডিয়াতে দেখা যায়। সো থিংস আর লাইক দ্যাট, যে এই জিনিসগুলো আসে। এখন ভাই হেইটার্স দুই ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে যে মানে এরা হেট করতে ভালোবাসা দেখে হেট করে, মানে আমার হেট করাই লাগবে এরকম একটা ব্যাপার। বা হুম, হুম, এদের কাছে মানে আই ডোন্ট নো এরা অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটর বলতে আসলে কাদেরকে মিন করে, বা এদের কাছে এখন মানুষের পার্সোনাল চয়েস থাকতেই পারে। আই ডেফিনেটলি রেসপেক্ট দ্যাট, যে আপনার হচ্ছে গিয়ে আহ, অমুকের কন্টেন্ট ভালো লাগে, তমুকের কন্টেন্ট। আমার পার্সোনালি হয়তো সবার কন্টেন্ট ভালো না লাগাটাই স্বাভাবিক, নাই লাগতে পারে, এমন হুম, হুম, হইতে হবে। বাট সেই জন্য যে আমি মানুষটাকে রেসপেক্ট করবো না, এটা হইতে পারে না। সো এখন এইখানে হচ্ছে কি আপনার সব মানে এটা এখন তারা মনে করতেছে যে আমার এখানে আসলে কন্টেন্ট বানানোর মতো কোনো যোগ্যতা নাই, বিকজ আমি জাস্ট বিকজ অফ আমি আঞ্চলিক ভাষায় কথা বলি। বাট একটা জিনিস হুম, কি ভাই, আমি কন্টেন্ট যখন বানাই, এই টাইপের যখন ব্যাপারগুলো হয়, যে যারা এইভাবে বলে যে বরিশাল্লা ভাষায় কথা বলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, যারা বরিশালের মানুষ আছে, ধরে নিলাম আমি আপনার জন্য কন্টেন্ট বানাই না, আমি বানাই হচ্ছে গিয়ে যারা বরিশালের ভাষাটাকে ভালোবাসে, যারা স্পেসিফিক্যালি আমার কন্টেন্ট গুলোকে ভালোবাসে বা আমার প্রেজেন্সটা পছন্দ করে, আমি তাদের জন্য কন্টেন্ট বানাই। সো যাদের ভালো লাগে না তাদের জন্য আমি বানাইও না। সো আপনার ভালো লাগে নাই, আপনার জন্য আমি বানাই না, এই জন্য আমি ওই প্যারাটা নেইও না। এটা গেল হুম, একটা। হুম, হুম, সো আরেক ধরনের হেটার্স হয় যারা হচ্ছে গিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, যে ভাই আপনি এই জিনিসটা এইভাবে না বানায়, আপনি এইভাবে, আপনাকে এইভাবে আশা করি নাই, আপনি জিনিসটা এইভাবে বানাইতে পারতেন। দে আর অ্যাকচুয়ালি মানে আমি মনে করি দে আর দ্য লিগ্যাল এন্ড লয়াল ফ্যান্স, এবং তারা অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসে বলে আমাকে ওই পজিশনটাতে দেখতে পারে না যে এখানটাতে তারা আমাকে এক্সপেক্ট করে নাই। সো তাদের এই ধরনের হেটার্স কমেন্ট গুলোকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, এবং আমি ট্রাই করি যে আসলে আমার লুপ হোলস গুলো কোন জায়গায়। যেমন ধরেন আমি নিজেই রিয়েলাইজ করছি যে আমার রিসেন্ট কিছু ভিডিওজে প্রমোশনটা একটু বেশি হয়ে গেছে, বা আমি সাটল করতে গিয়ে সাটল হয় নাই, জিনিসটা ডিরেক্ট প্রমোশন হয়ে গেছে। এরকম বিষয়গুলো যখন আমি রিয়েলাইজ করছি, আমি এটা তাদের কমেন্ট দেখে রিয়েলাইজ করছি যে কেন তারা আমাকে, বাট দে নেভার লাইক হচ্ছে গিয়ে মানে ডিসকারেজড মি। তারা আমাকে হেট করছে, এবার বলছে যে ভাই আপনি, আপনাকে এইভাবে আশা করি নাই, আপনাকে আনফলো দিয়ে চলে গেলাম। বাট আলটিমেটলি এই জিনিসটাতে আমার মনে করেন যে মন খারাপ হয় না, আমি ট্রাই করি যে না, তারা হয়তো বা আমাকে ভালোবাসার জায়গা থেকে এই জায়গাটাতে এক্সপেক্ট করে না। সো বাট যারা আছে আপনার আজাইরাই হেট করে, মানে হেট করা লাগবে দেখে, যেমন কিছু মানুষ আছে হচ্ছে গিয়ে, যেমন আপনার হচ্ছে গিয়ে আমি সেদিন একটা পোস্ট দিয়েছিলাম যে ব্যারিস্টার সুমন সাহেব, যে উনি ওনার ফুটবলের জন্য একটা জিমনেসিয়াম করেছেন। তো আমি ওনাকে থ্যাঙ্কস জানিয়ে বললাম যে ব্যারিস্টার সুমন সাহেব, আপনি কি দলীয় লোক কিনা, আপনি চাটুকার কিনা, আপনি দালাল কিনা, আমি কিচ্ছু জানি না, বাট ওয়ান থিং দ্যাট আই নো, যে আপনি আপনার একাডেমির 20-25টা ছেলের জন্য আপনি যে জিমনেসিয়ামটা তৈরি করে দিয়ে গেছেন, দিস ইজ ফার মোর অ্যাপ্রিসিয়েটেবল, এবং এইটা আসলে আমাদের সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত। বাট আমরা তো আসলে করতে জানি না, কারণ আমাদের ক্ষমতাটা আসলে ওই ওই পর্যন্ত, আমরা পা ধরে কিভাবে টেনে নামাতে হয় জিনিসটা খুব ভালো করে জানি, এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা এই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কথাটা একটা কমন ফ্রেজ, এটা আমরা সবসময় ইউজ করি আমাদের স্কুল কলেজ ভার্সিটি লাইফে, আমরা সবসময় বলে আসছি। ইটস এ নর্মাল ফ্রেজ, এটা বলতে লিমিটেশনস বুঝায় যে হ্যাঁ। বাট পাবলিক এসে ওখানে কমেন্ট করতেছে আপনি ভাই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথাটা কেন বলছেন, আপনাকে এই সাহস কে দিছে, হু আর ইউ, যে আপনাকে মানে আপনি মোল্লা বলতে কি বুঝাইছেন, আপনি ভাই এখানে তো রিলিজিয়নের কোনো বিষয় আমি টেনে আনি নাই। সো তারা সবচেয়ে যদি এখন এই জায়গা থেকে আমাকে, সবচেয়ে মজার আমার একটা হ্যাঁ ভাই ইনসিডেন্ট, বলেন। আপনি একটা কালারফুল শার্ট পরে ছবি দিছিলেন, ওই জায়গায় সবাই বলতেছে হ্যাঁ আপনি কি সমকামীদের সাপোর্ট আমি করেন? ভাই এই শার্টটা, এই শার্টটা আমি আমার এইখানেই আমার ড্রয়ারে আছে ব্ল্যাঙ্কেট, আমি এই শার্টটা আজকেও সারাদিন পরছি। বাট আমি কিন্তু আপনার সাথে লাইভে আসার আগে শার্টটা চেঞ্জ করে আমি এই টি শার্টটা পরে আসছি, জাস্ট বিকজ অফ দিস কাইন্ড অফ কন্ট্রোভার্সি। বিকজ ওই শার্টটা একটা সিম্পল একটা নর্মাল শার্ট, শার্টটা আমি এই কারণে কিনছি যে ওই শার্টটার কালারে আমার একটা বিছনার চাদর আছে, ওই শার্টটা পরে বিছনার চাদরের উপরে হইলে মনে হয় বিছনার মধ্যে ঢুকে গেছি ভাই, বিশ্বাস করেন কেউ খুঁজে পায় না আমার, এরকম একটা পিনিক পিনিক লেভেলের শার্ট। এবং শার্টটা আমি কিনছি ভাই মাত্র 50 টাকা দিয়ে, যেখানে আমার লিটারেলি কোনো মিনিং এ ছিল না যে আমি এই টাইপের জিনিস। And আমার কথা হচ্ছে কি যে ভাই কে কি করতেছে ওইটা নিয়ে আমার প্যারা নেই, আমি সমর্থন করি না। সোজা কথা, সোজা হিসাবে স্ট্রেট কাট, আমি জিনিসটা সমর্থন করি না। বাট তার মানে এই না যে আমার জিনিসটা ঢোলপিটায় বইলে বেড়াইতে হবে, বা আরেকজন করছে দেখে আমার তারে কোথায় মেরে ফেলতে হবে। আমার পার্সোনাল অপিনিয়ন এটা আমার কাছে। So, ঠিক আছে, তো পাবলিক এমন ভাবে জিনিসটাকে ধরছে, এই কাফের মুরতাদ চিরক করে হ্যান করে তেন করে ওরা ধর, ওরা যেখানে পাবি জবাই কর। সো এখন এগুলা ভাই, এগুলা হচ্ছে কি আপনার মানে হুদাই কিছু মানুষ হেট করতে পছন্দ করে, যে বললাম। সো এগুলা ভাই আমি ডিল করি না, আর যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে আই ট্রাই টু লার্ন ফ্রম দেম, দ্যাটস ইট। ট্রু ট্রু ট্রু। আর আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস, যে যারা এরকম কমেডি কিং এইসব কমেন্ট করে যে হ্যাঁ আনফানি কমেডিয়ান, তারা এটা বুঝে কিনা যে উই হ্যাভ দিস কন্টিনিউয়াস প্রেশার অফ বিং ফানি, মানে এটা কত কঠিন হ্যাঁ একটা প্রেশার। ধরেন
এই যে আজকের ইন্টারভিউতে আমি জানি প্রচুর মানুষজন ভাবতেছে যে হ্যাঁ কিটো ভাই বরিশালের ভাষায় কেন কথা বলতেছে না, বা নিয়ন ভাই কেন শুধু ওস্তাদ ওস্তাদ বলে কথা বলতেছে না, বা এরা জোক মারতেছে না কেন। মানে আমরা সবসময় জোক করবো, ব্যাপারটা তো এরকম না। এবং এই যে প্রেশারটা এরকম না, আমাদের ফানি হইতে হবে, এটাও তো একটা ডিফিকাল্ট প্রেশার, এটার সাথে তো আমরা মানে হ্যান্ডেল। মানুষজন দে থিঙ্ক লাইক দ্যাট যে উই আর আনফানি, বাট একটা জায়গা থেকে কিন্তু মানে তারা এটাও চিন্তা করে না যে এই ক্যামেরাটা খুলে এসে কথা বলাটা বা মুখের জড়তাটা না থাকা, এটা যে কতখানি কঠিন একটা কাজ, এবং চাইলেই যে বলা যায় না। আপনি ভাই বলেন না, আমার তো সমস্যা নেই, আপনি আমাকে আনফানি বলতেছেন, খুব ভালো কথা। আপনি একটা কন্টেন্ট নিয়ে ফানি কথা বলেন। ফানি বলতে জিনিসটা কি বোঝানো হয়, যে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেইখানে সেই কন্টেন্টটা আমাদের হয়তো বা রিয়েল লাইফ রিলেটেড কিছু, বাট জিনিসটা আমরা দেখেও না দেখার মতো করে থাকি, যে লাইক হচ্ছে গিয়ে আমরা সামটাইমস এমন কিছু কাজ করে বসি যে জিনিসটা খুবই মজার, আমরা কিন্তু সেই জিনিসটাই হচ্ছে কি আমরা এই জিনিসগুলো আমরা ডিসকাস করি, এগুলো হচ্ছে কি আমাদের শর্ট শর্ট ভিডিওস যায়, মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর মানুষজনকে এঙ্গেজ রাখার জন্য, যাতে অ্যাটলিস্ট সারাদিন পর মানুষের ভিডিওটা দেখলে পরেও বিরক্ত না হয়। এখন যারা বিরক্ত হয় তারা দেখো না, আমি স্কিপ করে যাও, তার জন্য তো তোমার আরেকজনকে ফানি বলো, বিকজ ওই দিন শেষে তো আমার ওই ভিডিওটাতে 400-500 শেয়ার করতেছে, ওই মানুষগুলো দেখতেছে, তাদের ভালো লাগতো, তোমার আনফানি নাই, মানে তোমার আনফানি লাগতেই পারে, সো ইউ ক্যান স্কিপ ইট। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমাদেরকে আনফানি বলা হয় ফরেন কমেডিয়ানদের স্কেলে। মানে বাংলাদেশ যখন ফার্স্ট ক্রিকেট খেলা শুরু করছে তখন যদি মানুষজন এসে বলতে হ্যাঁ ও ওয়াসিম আকরামের মতো বল করে না কেন, মানে তাইলে তো কোনো সেন্স নেই। এখন আমাদের আমি কিটো ভাই আমার থেকে অনেক আগ থেকে কন্টেন্ট বানায়, কিন্তু এটা কিন্তু বেশি দিন না। ইন্ডিয়ার এক একজন কমেডিয়ানের একসাথে শর্ট টাইমের মধ্যে আমাদের ওঠা বসা, রাইট, আমাদের কারোরই 6-7 বছরের, আমার কাছে মনে হয় সবচেয়ে ওল্ড হয়তো রাফায়েত রাকিব ভাই যিনি কন্টেন্ট বানাচ্ছেন, তারও 6 বছরের বেশি। কিন্তু ইন্ডিয়ায় যারা কমেডি করে তারা 10 বছর 15 বছর ধরে কমেডি করতেছে, সেটা তো কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। আচ্ছা আমরা এই টপিক থেকে সরি, আমরা কিটো ভাই আসলে বেশি সময় নেই আমাদের সাথে থাকার জন্য, কিটো ভাই খুবই ব্যস্ত মানুষ, তো আমরা কিটো ভাইয়ের সাথে একদম লাস্ট একটা রাউন্ডে চলে যাব আলোচনা করার জন্য। খুবই চমৎকার আড্ডা হচ্ছে। আমরা একটা গেম খেলবো, তারপর কিটো ভাইয়ের কাছ থেকে একটা গান তো মাস শুনবোই, কিটো ভাই যেহেতু আসছে। এবং কিটো ভাই একটা শর্ত, ওই গানটা আমারও গাওয়া লাগবে কিটো ভাইয়ের সাথে, সো আমি গানটাই ওই সাথে ওকে। সো কিটো ভাই আমরা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো একটা খুবই অল্প টাইমের মাঝে। আপনার কাছে প্রথম প্রশ্ন, সস্তা কন্টেন্ট কখনো বানাইছেন কিনা কেবলমাত্র ভিউ শেয়ার পাওয়ার জন্য? ভাই আমার কাছে আমার কন্টেন্ট কখনোই সস্তা মনে হয় না, বিকজ আমার কন্টেন্ট আমার কাছে সবসময় প্রেসিয়াস মনে হয়। সো ভিউ শেয়ার পাওয়ার জন্য অবশ্যই কন্টেন্ট বানাইছি, যে হ্যাঁ এই কন্টেন্টটা বানাবো যেখানে ভিউ শেয়ার থাকবে, বাট আমার কাছে আমার কন্টেন্ট সস্তা মনে হয়। আচ্ছা গ্রেট। সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে পছন্দের ইউটিউবার কে? বাংলাদেশের সবচেয়ে বলবো না ভাই, দেয়ার আর লটস অফ ট্যালেন্টেড পিপল, বাট আমার কাছে কারেন্টলি এই টাইমে আমার পেটুক কাপেলকে খুব পছন্দ, রাফায়েত রাকিব ভাইকে খুব পছন্দ, আমার ফ্রেন্ড ইয়েলো পটেটো শোভন, ওকে আমি সেই 16 থেকে দেখতেছি, ওকে আমার বেশ পছন্দ। সো এরকম ভাই আমি আসলে চয়েস দিয়ে বলতে পারবো না, এই জায়গাটা অনেক বড় ভাস্ট জায়গা, আমি মোটামুটি সবাইকে জায়গা থেকে রেসপেক্ট করি, কিন্তু ভালো লাগার সবচেয়ে পছন্দ এটা আসলে বলাটা ওয়ে সো ডিফিকাল্ট ভাই। গ্রেট। 3 নাম্বার প্রশ্ন, পছন্দেরটা তো অনেকজনের নাম দিলে, সবচেয়ে বাজে লাগে কাকে? সবচেয়ে বাজে লাগে কাকে? একজনের নাম নেন। একজনের নাম নিব ভাই, এইসব জিনিস কেমনে ভাই? সবচেয়ে বাজে বলবো না, আমি বাজে বলবো না, বাজে লাগে এটা এইদিকে আমি আগাবো না, বাট যেটা আমি বলতে চাই যে কিছু জিনিসের মধ্যে একটু চেঞ্জ আনা উচিত, লাইক যেমন ধরেন যে আজাইরা লিমিটেড, ওরা ভাইয়ারা খুবই ভালো কন্টেন্ট বানায়, প্রত্যয় হিরণ ভাই, বাট দ্য থিং ইজ তাদের যে গানগুলো যেভাবে হয় হয়তোবা ওইটার মধ্যে একটু চেঞ্জ আনলে বোধহয় আমরা এজ এ ভিউয়ার হিসেবে একটু বেটার ফিল করতাম। মানে এখন মনে হইছে জিনিসটা একটু মনোটোনাস হয়ে গেছে। সো ইয়া ভাই, ইন দ্যাট পার্সপেক্টিভ। ট্রু। 4 নাম্বার প্রশ্ন, কোন বাংলাদেশি ইউটিউবারকে সুযোগ পাইলে রেট করবেন? ভাই এইভাবে কখনো চিন্তা করিনি, বাংলাদেশি ইউটিউবার ডেট করবো না, আর জানিও না ভাই কোন কোন মেয়ে ইউটিউবিং করে, আর ডেট করতাম না ভাই। দেখা হইলে ম্যাক্সেলে দেখা করতে পারি, রাবা আপুর সাথে, অথবা আপনার হচ্ছে গিয়ে আর কার কথা বলবো, আপনার এই তো ভাই, কিন্তু আমার ডেট করার কখনো চিন্তা ভাবনা আসেনি। আর এই যে কিছুদিন আগে যে আপনার ক্ষুধা লাগছে যে আপু ইউটিউবিং করে, ফুড ব্লগিং করে, আপনার নামটা ভুলে গেছি, চাইলে ওই আপুর সাথে দেখা করতে পারি, বাট ঠিক আছে, বাট আপনার হচ্ছে গিয়ে যে কখনো ওই ডেট করার চিন্তাটা আসে নাই, অনেস্টলি স্পিকিং। আচ্ছা কেউ হইলে বলতে পারি, দ্যাটস ফাইন। আচ্ছা 5 নাম্বার প্রশ্ন কিটো ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে কোনো ফ্যানের সাথে ফ্লার্টিং করছেন নাকি কখনো?
এটা বলতে হবে, এটা বলতে হবে। হ্যাঁ ভাই, করছি। এবং মানে এটা আমি এটা একটু বলে নিই, there is nothing wrong in it, কিন্তু মানে হেলদি ফ্লার্টিং কিন্তু হ্যাঁ হইতে পারে, মানে হ্যাঁ, ইনোসেন্ট ফ্লার্টিং। হেলদি ফ্ল্যাটিং তো করাই যায়, সিঙ্গেল মানুষ ভাই করতেই পারি, এটা কোনো বিষয় না। ট্রু ট্রু ট্রু। আচ্ছা, এখন আমরা একটু সেফ ফ্রম ফায়ার খেলবো। এই প্রশ্ন, সেফ ফ্রম ফায়ার মানে একজনকে আচ্ছা আগুন থেকে আপনি বাঁচাবেন। ওকে, সো আচ্ছা রাফায়েত আচ্ছা রাকিব না আচ্ছা। তাসিন নেশান? রাফায়েত রাকিব না তাসিন নেশান? আহ রাফায়েত রাকিব ভাই। আচ্ছা, সালমান মুক্তাদির না আসিফ বিন আজাদ? আহ আসিফ ভাই। আচ্ছা, আই উড লাইক আহ, টু প্রেফার আসিফ ভাই। আচ্ছা, রাবা খান না কামরুন নাহার ডানা? রাবা আপু। আচ্ছা, ওকে, ঠিক আছে। কিটু ভাইকে আর বিরক্ত করবো না, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। কিটু ভাই একটা গান ভাই ধরেন। না এমন বললেন। হ্যাঁ, আচ্ছা, সো ভাইয়ের সাথে আমার শর্ত ছিল, আমি ভাইরে বলছি যে ভাই আমরা হচ্ছে গিয়ে একই সাথে হচ্ছে গিয়ে আসবো, এন্ড আমরা একটা গান গাবো। আমার ওগে দু হ্যাঁ, গানটা গাবো আমি, আমার সাথে আপনারও গাইতে হবে। সো ভাই ওকে লেটস ওকে ডু ইট। ওকে। ওগে দু, সমস্যা কি এতদিন দেহি ছুটি চাইয়া সাত হইয়া গেছো, এখন ছুটি পাইয়া গেছো, তারপর রাস্তায় নান্না হুদা কামে টই 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 করো, তো কিরা লাগে ঘরে থাকো, তোরা দেখা নাই ঘরে বইয়া পাকশাক করিয়া মজা মজা খাইতে থাক, হাতে পায়ে সাবান মাখ, ঘন ঘন ধুইতে থাক, সময় খারাপ বোঝো না কেন, what the fuck, তোর না সে জানে না তুমি কেডা, জায়গার উপর কুক করিয়া দেবে পাডার পাডা, তোরে বন্ধু বান্ধব এত মারার লাগবে না কিসের, কয়টা দিন ঘরে থাকলে খেতি হইয়া যাইবে না, ঘরে থাকলে রে হাই বাবা বরে বইয়া গান শোনাবা, শুনলে লাঠি মারবা হালার পালার পেট বাসাইয়া, তবু প্লিজ ঘরে থাক, ঘুমা তোরা ডাকিয়া না, ঘরে বইয়া মজা মজা খাইতে থাক, হাতে পায়ে সাবান মাখ, মাস্ক পরিয়া বইয়া থাক, সময় খারাপ বোঝো না কেন, কেন what the fuck? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ মাসুরিনান। আমার কাছে মনে হয় সত্য কথা বলতে গেলে আমার পার্সোনালি ওকে, মাসুরিনান চলে গেছে, মাসুরিনানের যাওয়া লাগতো। থ্যাংক ইউ সো মাচ মাসুরিনানকে। মাসুরিনান পরে এই লাইভটা দেখে নিবে। মাসুরিনানের খুবই ব্যস্ত শিডিউল, এই জন্য মাসুরিনান চলে গেছে। আমরা সব ধরনের আপনাদের কমেন্ট পড়ছি এবং পরবর্তী সময়ে যেই দুইজন সবচেয়ে ভালো প্রশ্ন করছেন তাদেরকে আমরা, তাদের ভিতরে কোন দুইজন জিতছে সেটা আমরা জানিয়ে দিব। তাদের জন্য থাকবে গুডি ব্রড। এই যে মাসুরিনান চলে আসছে আবার। ওকে, ভাই সরি, আমার একটু নেট কানেকশন চলে গিয়েছিল, এই জন্য আমি এক্সট্রিমলি সরি পিপল যারা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ত শিডিউলের ভিতরে আমাকে টাইম দেওয়ার জন্য, এই সম্মান করার জন্য আমাকে, যে ওকে ঠিক আছে নিয়ন ভাই ডাকছে। এবং মাসুরিনানের আমি এটা সবাইকে বলতে চাই, আমি জানি না মাসুরিনান কমেডি কিং কিনা, আমি জানি না মাসুরিনান বৈশাইলা দেখে মানুষ হাসে কিনা, আমি জানি মাসুরিনান খুবই হাম্বল একটা ছেলে, যে কিনা এত হাম্বল ভাবে আজকের এই আড্ডাটা দিচ্ছে। আমার কাছে মনে হয় এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা করোনার টাইমে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে, সেই মানুষটা এত হাম্বল। এটাই আসলে আমাদেরকে শিখে, আপনি যত জনপ্রিয়তা পাবেন আপনি যেন বেশি হাম্বল হন। থ্যাংক ইউ সো মাচ মাসুরিনান আমাদের সাথে থাকার জন্য। আপনি আমাকে আমার জন্য দোয়া রাখবেন নিয়ন ভাই, আর যারা নিয়ন ভাইয়ের অডিয়েন্স আছেন, প্লাস যারা আমার দর্শক আছেন যাদেরকে আমি কিটো সৈনিক বলি, প্লাস গুডি ব্রো যারা এই প্রোগ্রামে পার্টনার হিসেবে আছেন, সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। নিয়ন ভাই আমাকে যখন বলছে, আমাকে এর আগে একবার ভাই বলছে, আমি ভাইকে রেসপন্স করতে পারিনি আনফরচুনেটলি, ভাই আমি সরি ফর দ্যাট। বাট দ্য থিং ইজ, আমার আজকে একটু টাইম কনস্ট্রেন্ট, যার কারণে আমি আজকে বেশিক্ষণ আড্ডা দিতে পারিনি, বাট ইট ওয়াজ সো মাচ লাইভলি ভাই। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি দোয়া করেন আমার জন্য, আর মানুষ যারা আছেন, যারা দর্শকরা ছিলেন এতক্ষণ সাথে, আপনারাও ভালোবাসা রাখেন, আর আমি চেষ্টা করব যাতে আনফানি না হই, যাতে কমেডি কিং না হয়ে যাই, অ্যাটলিস্ট কমেডি নিয়ে থাকতে পারি, আপনাদেরকে এন্টারটেইন করতে পারি, এন্ড সো ফার বাংলাদেশকে ভালো কিছু দিতে পারি। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাথে থাকার জন্য। আপনারা আরেকবারও গুডি ব্রোর পেজটাতে যেতে পারেন, যারা হচ্ছে সাপোর্ট দিয়েছেন, যাদের জন্য এত চমৎকার একটা লাইভ আপনারা দেখতে পেয়েছেন। তাদের যদি টি শার্ট আপনাদের ভালো লাগে তাহলে তাদের পেজে যান,
তাদের পেজে গিয়ে এখনই যদি তাদের টি শার্ট গুলি ভালো লাগে, নিয়ন 5, ওস্তাদের নাম নিয়ন 5, এই প্রোমো কোডটা ইউজ করে এখনই হচ্ছে তাদের কিছু টি শার্ট কিনে ফেলেন। তাদেরকেও সাপোর্ট করেন, আমাকেও সাপোর্ট করেন। অসংখ্য ধন্যবাদ। পরের শুক্রবার সিজন ফিনালে, এই যে ওস্তাদের সাথে শুক্রবার সিজন 1 চলতেছে, এইটার সিজন ফিনালে লাস্ট এপিসোড হবে। আপনাদের কেমন লাগতেছে আমাকে ইনবক্সে জানাইতে পারেন, কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনো 350 মানুষ আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। গুডি ব্রোকের ধন্যবাদ, ওস্তাদদেরকে ধন্যবাদ, গেদুদেরকে ধন্যবাদ।